তাই না, যে কিভাবে হচ্ছে। তার কিন্তু এই ঘুরে ফিরে এই টিআরপি এই মানে যে আমাদের নির্মাতাদের অথবা আমাদের পারফরমারদের তাদেরকে ডমিনেট করছে, এই বিষয়টি আসলে অরুণদা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে যে আমার মনে হয় যে আমরা অনেকবার শুনেছি যে বড় কোম্পানি দুই একটা কোম্পানি এটা নিজেরাই শুরু করবে, নিজেরাই বড় উদ্যোগ নিচ্ছে, আবার শুনি যে না পিছিয়ে যাচ্ছে, এটার সঙ্গে বড় বাজেট দরকার। কারণ টিআরপিটা করার জন্য যে ইন্ডিয়াতে যেটা হয় যেভাবে হয় বা বাইরের পৃথিবী যেটা হয়, এটা সত্যি একটা হিউজ বাজেটের ব্যাপার। তো এখন নাই মামার দেশে হয়তো কানা মামারা রাজত্ব করছে, কিন্তু এই বিষয়টি আমার মনে হয় খুব মানে সাবধানতার সঙ্গে এবং খুব এই মুহূর্তে খুব যত্নের সঙ্গে বিষয়টা দেখা উচিত। না তাহলে এটা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করছি, অরুণের একটি পত্রিকা আছে, অরুণ এটা নিয়ে লিখতে পারে, তোমার একটা নিউজ চ্যানেলে তুমি আছো, তুমি এটা নিয়ে কথা বলতে পারো। আমি আমার অভিনয় জায়গা থেকে বা আমি এখন নাটক বানাচ্ছি বা প্রডিউস করছি, সেই ক্যাপাসিটি থেকে কথা বলা যেতে পারে, বিকজ এটাই আমরা তো এটাই করি। সো একজনের হুইমের উপরে যে নিউজ, একটা সেন্সেশনাল নিউজের চাইতে হামদোনাথের টিআরপি বেশি আছে, তা হতে পারে, তাহলে বুঝতে হবে that the machines were not properly used। মানে মানুষের চাহিদাটা আর ওই সময়ের মানে বাস্তবতার সঙ্গে তো অনেক। আর ঢাকা সিটি বেস টিআরপি করে তো বাংলাদেশের পিকচার হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, খুব বড় পয়েন্ট। কারণ এই যে টিআরপি করা হচ্ছে বা এখন নাম দিচ্ছে টিভিআর, ওটা তো শুধু ঢাকা কেন্দ্রিক এবং ওইটার উপরে সমস্ত দেশের বিজ্ঞাপন ডিস্ট্রিবিউট হচ্ছে। এটা নিয়ে যারা বেশি করে ভাববেন তাদের তো ভাবা উচিত, আমরা বলার পরে ভাববেন কেন? এটা তো ওরকম মানসিকতা হয়ে গেল না মুন্নি, যে আমরা, তুমিও চেনো, অরুণও চেনে, আমিও চিনি, কিছু মানুষ আছে যাদের কাছে ঢাকাই বাংলাদেশ, কিন্তু আসলে ঢাকা বাংলাদেশ না, ঢাকার 10 মাইল এদিক 10 মাইল ওদিক গ্রাম, ওইটা বাংলাদেশ। সেটাই, আমি কিন্তু এইটার সঙ্গে একমত যে আসলে বাংলাদেশটা মানে গোটা বাংলাদেশ, ঢাকার 150টি হাউস হোল্ড মানে বাংলাদেশের চিত্র নয়। আর টিআরপির চেয়ে এখন এই যে মোবাইলের যুগে আমরা নানান রকমের টিআরপি পেয়ে যাই, যে কোনো একটা নিউজ একটা ভুল গেলে পর্যন্ত যেভাবে রিয়াকশন আসে, তখন কিন্তু বোঝা যায় যে মানুষ আসলে দেখছে। আমরা দাদা একটু লীলাবতী নিয়ে কথা বলতে চাই, যেহেতু এটিএন বাংলা অনেকদিন ধরে চলছে, আর তারপরে আপনার ঈদের, এবার আপনি ঈদে তো করেনি না, এর মাঝখানে আমি একটা কথা শেষ করি না, এই প্রসঙ্গ যখন এসছে, আমি কোথায় একটা মানে মন খারাপ হয়, যেমন আমি উপসংহারই দেখছিলাম, এটি নিয়ে দেখার পরে আমার একটা এপিসোড, প্রত্যেকটা এপিসোড মন দিয়ে দেখছি এবং একটা এপিসোড এত ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন দিলাম, যেহেতু অভিনয় করেছে। ও বললো যে ডিরেক্টরের সঙ্গে কথা বলো। আমি কথা বললাম, আমার এতটা ভালো লেগেছে একজন দর্শক হিসেবে, আমি একজন পত্রিকার লোক না, আমি একজন মেকার না, সব তো আমি এইটার তো এফেক্টটা ওই যে টিআরপিতে দেখতেই চাই। টিআরপিতে আমি জানি না উপসংহার কোন অবস্থানে আছে, তাহলে ফারাকটা তো আমি নিজেই রিয়েলাইজ করছি। এবং বাংলাদেশ মানে কিন্তু আলোক দিয়া গ্রামের যে রিপোর্টটা আপনি করেছেন, সেটা কিন্তু বাংলাদেশ। ঢাকা শহরের কোন একটা এলাকায় ট্রাফিক জ্যাম হলো, কিংবা গাড়ি থাকা গেল, সেটা কিন্তু দেশের মানুষ সেটা এখন ওইটা আলোক দিয়ে গ্রামের টিআরপিটাই তো পাওয়া উচিত। এখন কিভাবে পাবে? কারণ ওটা তো মানুষ, ওই দর্শকদের তো আমরা আনছি না, সেখানে টিআরপির মেশিন যাচ্ছে না আর কি, যাচ্ছে না। তো লীলাবতীটা শুরু হয়েছে, মানে লীলাবতী যদি দর্শকের পছন্দের প্রধানতম কারণ হচ্ছে স্ক্রিপ্ট, মানে উপন্যাসটা হুমায়ুন আহমেদ একটা ম্যাজিক রাইটার। সেকেন্ড থিং হচ্ছে যে ওটা ওর সঙ্গে একটু আগে আলাপ করছিলাম, আর্টিস্ট, এটা প্রত্যেকটা আর্টিস্ট একটা কম্পিটিশন দিয়ে কাজ করেছে, এই দুটোই মূল ভূমিকা রেখেছে। আর আমার ডিরেকশন তো যদি প্লাস করে তো সেটা সেক্ষেত্রে যদি ওটা টিআরপি পাচ্ছে, যে টিআরপির প্রতি আমি জানি না কি মানে মানুষের কত। দাদা একটু লীলাবতী অল্প একটু দেখে তারপরে সুবর্ণাপা নিশ্চয়ই অনেক কিছু বলার আছে দাদার এই কি বলবো বদান্যতা আর কি, যে যদি প্লাস করে থাকে ডিরেক্টর হিসেবে। রমিলা, বললা না হাসতেছিল কেন? খবর আছে, আসতেছে। কিসের খবর? কি আসতেছে? আপনার মেয়ে লীলাবতী আসতেছে। সে আসলে পরে আমি ভাত খাবো, আমরা দুজনে একসঙ্গে বসে ভাত খাবো। আপনি 4-5 রকমের সালুন রান্ধনের ব্যবস্থা করেন।
লীলাবতী ঢাকায় চলে গেছে। দুপুরের ট্রেনে তাকে তুলে দেওয়া হয়েছে, সে আসবে না। আমি কি তাহলে ভুল বকতেছি? হ্যাঁ। এবার সুবর্ণাপার কাছে শুনবো অরুণদার লীলাবতী নিয়ে। লীলাবতী আমি দেখেছি, আমি তিন্নির কথা, সে খুবই খুবই ভালো অভিনয় করেছে। এবং আমি প্রথম যখন শুনলাম যে তিন্নি এই ক্যারেক্টারটা করেছে, আমি একটু অবাকই হয়েছিলাম যে তিন্নি ক্যারি করবে কিভাবে ক্যারেক্টারটা, বাট সে খুবই ভালো কাজ, হ্যাঁ, কিন্তু সে খুবই ভালো কাজ করেছে। এক হতে পারে তখন সে একটু, ধরো তার নিজের বাচ্চা টাচ্চা হয়েছিল, একটু ওয়েট গেইন করেছিল সেই বিধায়, কিন্তু অভিনয়টা সে দুর্দান্ত করেছে। আর মেকিং তো দেখেছি আমি, এটা কিন্তু তোমার রেগুলার মেকিং এর চাইতে একটু ডিফারেন্ট। তোমার ক্যামেরা অনেক মুভমেন্টে আছে, তুমি অনেক বেশি ট্রলি শটস ইউজ করছো, ক্রেনস ইউজ করছো। তবে এটা আমার ধারণা হচ্ছে যে গ্রামে কাজ করার কারণে তোমার ভিজুয়ালটা, মানে দৃষ্টিটা অনেক প্রসারিত হচ্ছে তো রুমের বাইরে। হ্যাঁ, খুবই ডিফারেন্ট মুডের একটা কাজ অরুণের। আমি অরুণের এই ধরনের হয়তো করেছো, বাট আমি দেখিনি এর আগে। ডিফারেন্ট মুডটাই ডিফারেন্ট, শর্ট টট সব কিছু ইটস ভেরি ভেরি ডিফারেন্ট। আমি আসলে অরুণদা এবং সুবর্ণাপা দুজনের কাছেই, দুজনের মানে এখনো পর্যন্ত যেই কাজটি করে খুবই ভালো লেগেছে, মানে ডিরেক্টর হিসেবে সুবর্ণাপার কাছ থেকে শুনতে চাই, অভিনেত্রী হিসেবে বলার দরকার নেই, আমরা জানি সুবর্ণাপা কোথায় কোথায় নেই আর কি, মানুষের মনের মধ্যে আমরা আছি, আমরা জাজমেন্টটা আমরা করে দিচ্ছি। এখন ডিরেক্টর হিসেবেই শুনতে চাই যে কোনটা করে ভালো লেগেছে, আর নেক্সট পরিকল্পনা অরুণদার কাছে। অরুণদার অবশ্যই, আমি ডিরেকশনের আগে একটু উপসংহার নিয়ে বলি, বিকজ এই ক্যারেক্টারটা আমার জন্য খুবই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আমি কখনো এরকম কোনো ক্যারেক্টার প্লে করি নাই। কোনটাতে? উপসংহারে যে ক্যারেক্টারটাতে অভিনয় করছি, এটা ডিফারেন্ট, খুব ডিফারেন্ট। তো আমি আমার ওইখানে একটা এনজয়মেন্টাল লেভেলটা একটু অন্যরকম, মানে এক্সপ্লোর করার মতো কিন্তু ক্যারেক্টারটাকে, মানে অনেক অভিনয় করার পরেও এই ক্যারেক্টারটা করতে গিয়ে একটু অন্যরকম লেগেছে। হ্যাঁ, এই ক্যারেক্টারটাকে আমি এক্সপ্লোর করছি, একে খুঁজে বের করার চেষ্টা করছি, এবং ওই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। একজন অভিনেতা জানে যে যখন সে একটা চরিত্রকে এক্সপ্লোর করা শুরু করে, তখন তার কাছে অনেক নতুন নতুন জিনিস যোগ হয়। আর উপসংহারের ওভারঅল স্টোরিটাও এই ধরনের গল্প নিয়ে বাংলা নাটক খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না, বাট নাইস প্রেজেন্টেশন, ভালো লাগছে। বাট দেন এগেন অরুণ যে বললো, অরুণ আসলে একদিন ফোন করে বললো যে আমার তো মনে হচ্ছে আমি উপন্যাস পড়ছি, এত ইন্টেন্স। তো আমি ওটাতেই খুশি থাকতে চাই মনে, টিআরপি নিয়ে এটাই আমার শেষ কথা, যে আসলে অডিয়েন্স কি বলছে, পত্রিকা কি বলছে, আমার সহশিল্পীরা কি বলছে, যারা এই নাটকে নেই তারা কি বলছে, ওটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার দেন এনি টিআরপি। আর ডিরেক্টর হিসেবে কোনো মানে পরিকল্পনা যে নেক্সট কি ধরনের কাজ করতে চাও? ডিরেক্টর হিসেবে আমার ইন্টারেস্টিং স্টোরি লাগবে, মানে আমি খুব রান অফ দ্য মিল স্টোরি করতে চাই। মানে অ্যাজ এন অ্যাক্টর তো তুমি অনেক বাছাই করে কাজ করো, ডিরেক্টর হিসেবে আরো বেশি বাছাই থাকছো, মানে আরো কম কাজ। সিনেমা করার কি কোনো ইচ্ছা আছে? ও হ্যাঁ, আমি তো খুব সিনেমায় অভিনয় করতে চাই, বিকজ সিনেমা একজন অভিনয় শিল্পীর আলটিমেট গোল হওয়া উচিত। আমি তো প্রচুর ছবিতে কাজ করেছিও, তারপরে তো একদম তারপরে হলো কি বাবা তার হলো কি তো এখন দেখা যায়। অবশ্যই আমি ফিল্মে অবশ্যই কাজ করতে চাই, এবং আমি ফিল্ম ডিরেকশনও দিতে চাই। আমি সেটার কথাই জানতে চেয়েছি, ফিল্ম ডিরেকশনের ব্যাপারে আগ্রহ। এবং আমি একদমই দিতে চাই ফুল ফ্লেজড, একদম এই দেশের ছবি, গান থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, প্রেম থাকবে, একদম মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি আমি ডিরেক্ট করতে চাই, যেটা বাংলাদেশে সিনেমা হলগুলাতে চলবে। ড্রিম অনেক বড় বড়, বাট যাক, মানে ব্যাপারটা অনেকক্ষণ পরে আলোচনার শেষে নিউজ চ্যানেলের মতন একটা ব্যাপার হলো, অনেক বড় একটা নিউজ আমরা অন্তত ব্রেক করতে পারলাম। নিশ্চয়ই দাদা আমার সাথে সমর্থন করবেন, দাদা আমাদের হাতে একদম সময় নেই, আপনি এখন আপনার পরিকল্পনা। আমার প্রথমত পরিকল্পনা কোনো এই ধরনের ফেস্টিভ্যালে নাটক না তৈরি করা, আর ও আমাকে স্ক্রিপ্ট দেবে ডিরেকশন দেওয়ার জন্য, এটা ওর পরিকল্পনা। স্ক্রিপ্ট তো অবশ্যই আমি স্ক্রিপ্ট লিখতে তো ভালোবাসি ডিরেকশনের চেয়ে বেশি। আর আমি সিরিয়াল যেহেতু একটা এটিএনএ করছি, এটা বড় কাজ,
52 কিছু বেশি হবে। তো এই লীলাবতী ছাড়া আরেকটা হয়তো সিরিয়াল এই বছর করবো, আর আগামী বছর ছবি করছি। এবং আমি ওকেও চাইছি, এবং ওর অনেক আগে 2-3 বছর আগে বলেছিলাম স্ক্রিপ্টের কাজ হচ্ছে আগামী বছর আমি ছবিটা শুরু করবই। এবং ছবিটা শুরু করতে দেরি হচ্ছে কারণ আমি ছবিটা যদি শুরু করি তাহলে আমি ভিডিওগ্রাফি এবং সাংবাদিকতা সবগুলোকে গিভ আপ করতে হবে অ্যাটলিস্ট 1 বছরের জন্য, নাহলে এটা ভালো ছবি হবে না। সুবর্ণাপা যেটা বলেছেন যে ইবাদত, মানে আপনি যখন কাজটা করবেন একেবারে ইবাদত, নাহলে ওখানে কোথাও ফাঁক থেকে যে ফাঁকটা নিজের কাছে এসে পড়ে। আমি যদি আমার কাজের প্রতি সম্মান বা উপাসনার জায়গাটা না নিয়ে যাই, কাজটা তো কোনো আউটপুট দেবে না আমাকে, গালিও তো খাবো না আমি। আচ্ছা, আমরা একটা খবর বলছি না, আমি যে তোমার নতুন সিরিজে অভিনয় করছি সেটা বলছো না? আমি একটা নতুন সিরিয়াল শুরু করেছি সম্প্রতি, সেটা সিরিয়ালটার মধ্যে মূল ভূমিকাটাও করছে, ওটার সিরিয়ালটার নাম হচ্ছে রুমালি, সেটাও হুমায়ুন আহমেদেরই একটি উপন্যাস নিয়ে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ অরুণদা, ধন্যবাদ সুবর্ণাপা। প্রিয় দর্শক, আমরা শুরু করেছিলাম 155টি নাটকের প্রসঙ্গ নিয়ে এবং শেষ করলাম একদম নিউজ চ্যানেলের মতো বড় বড় খবর দিয়ে, সেটা সুবর্ণা মুস্তাফা সিনেমার ডিরেকশনের জন্য যে আগ্রহী, এবং আমরা আশা করি তার হাতে, ওই যে আমরা যেটা বলি যে হাতে ফুল ফুটবে, মানে তিনি যেটা স্পর্শ করবেন সেখানেই ফুল ফুটবে। আর অরুণদা তো ইতিমধ্যে ফুল ফুটিয়েই যাচ্ছেন, এবং কম কাজ করলে যে কোয়ালিটির বিষয়টি থাকে সেই বিষয়টি এই দুই বন্ধু, এই দুই ডিরেক্টর এবং আমাদের দুজন প্রিয় মানুষ আমাদের আলোচনা থেকে আমাদেরকে এটুকু পরিষ্কার করেছেন। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ভালো থাকেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন।